Hello aspirants, welcome to TCS Mantra. So in this video we are going to study about President and Vice President of India. Okay, so Article 52 to 151 in part 5. ঠিক আছে, আর্টিকেল 52 থেকে 151 পর্যন্ত আমরা ইউনিয়ন এক্সিকিউটিভের ব্যাপারে জানতে পারি। ইউনিয়ন এক্সিকিউটিভ, ঠিক আছে। তো ইউনিয়ন এক্সিকিউটিভের আন্ডারে কারা কারা আসেন? প্রেসিডেন্ট, দ্য ভাইস প্রেসিডেন্ট, দ্য প্রাইম মিনিস্টার, দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স অ্যান্ড অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো ইউনিয়ন এক্সিকিউটিভের কাজ কি? ইউনিয়ন এক্সিকিউটিভের কাজ হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্টের ডিফারেন্ট যে লজগুলো হয় বা বিলস যেগুলো পার্লামেন্টে আসে সেই লজগুলোকে ইমপ্লিমেন্ট করার এক্সিকিউশন অথবা ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে, ইমপ্লিমেন্টেশন, এই কাজগুলোর দায়িত্ব থাকে ইউনিয়ন এক্সিকিউটিভের উপরে, ঠিক আছে। দ্য প্রেসিডেন্ট ইজ দ্য হেড অফ দ্য ইন্ডিয়ান স্টেট। প্রেসিডেন্টকে বলা হয় হি ইজ দ্য হেড অফ দ্য ইন্ডিয়ান স্টেট। হ্যাঁ, হি ইজ দ্য ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া। তো প্রেসিডেন্টকে বলা হয় হেড অফ দ্য ইন্ডিয়ান স্টেট। আর যদি কোশ্চেন আসে হেড অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তো কোশ্চেন আনসারটা কী হবে? প্রাইম মিনিস্টার, ঠিক আছে। কনফিউজ করলে হবে না, হেড অফ দ্য ইন্ডিয়ান স্টেট বললে হয় আনসার হয় প্রেসিডেন্ট, অ্যান্ড ইফ দ্য কোশ্চেন ইজ অ্যাবাউট হেড অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেন দ্য আনসার উইল বি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ঠিক আছে। অ্যাকর্ডিং টু আর্টিকেল 52 কী বলছে দেখো, দেয়ার শেল বি এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য প্রেসিডেন্ট ইজ দ্য হেড অফ দ্য ইউনিয়ন এক্সিকিউটিভ, ঠিক আছে। প্রেসিডেন্ট ইজ দ্য হেড অফ দ্য ইউনিয়ন এক্সিকিউটিভ। আর্টিকেল 53 বলছে অল এক্সিকিউটিভ অ্যাকশনস অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর ফর্মালি টেকেন ইন হিজ নেম। যে কোনো ধরনের এক্সিকিউটিভ অ্যাকশন, হ্যাঁ, যারা এক্সিকিউটিভরা থাকে যে কোনো ধরনের অ্যাকশন বা যে কোনো ধরনের ডিসিশন যদি নিতে চায় তো সেটা প্রেসিডেন্টের গ্র্যান্টস বা প্রেসিডেন্টের পারমিশনের প্রয়োজন হয়, ঠিক আছে, বা প্রেসিডেন্টের সিগনেচারের প্রয়োজন হয়। দেখো, আমাদের প্রেসিডেন্টের যে ক্ষমতা সেটা ইউএসের প্রেসিডেন্টের মতো না কিন্তু, ঠিক আছে। আমাদের প্রেসিডেন্টকে বলা হয় নমিনাল, একটা সিরামোনিয়াল একটা পোস্ট, নমিনাল পোস্ট বা সিরামোনিয়াল পোস্ট, যেটা প্রেসিডেন্টের হাতে তেমন ক্ষমতা বা এক্সিকিউশনের বা এক্সিকিউটিভের তেমন ক্ষমতা থাকে না, এই ক্ষমতাটা পুরোপুরি থাকে প্রাইম মিনিস্টারের উপরে। বাট একটা সিরামোনিয়াল বা একটা সিগনেচার তার প্রয়োজন হয়। সিরামোনিয়াল মানে অর্নামেন্টাল, তার পজিশনটা একটা অর্নামেন্টাল টাইপের, ঠিক আছে, সাজানো একটা পোস্টের মতো, ঠিক আছে। দেখো আর্টিকেল 54 কী বলছে? আর্টিকেল 54 মেনশনস দ্য ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট। আর্টিকেল 54-এ প্রেসিডেন্টের ইলেকশনের ব্যাপারে মেনশন করা আছে। দ্য প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড নট ডিরেক্টলি বাই দ্য পিপল, ঠিক আছে। প্রেসিডেন্টের যে ইলেকশনটা হয় সেটা ডিরেক্টলি পিপল দ্বারা ইলেকশনটা হয় না, মানে আমরা সিটিজেনরা প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করি না, বাট আমাদের দ্বারা ইলেক্টেড যে রিপ্রেজেন্টেটিভরা আছে লাইক মেম্বার অফ পার্লামেন্টস, মেম্বার অফ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ, ওনারা ভোট করেন, ওনাদের ভোটের বেসিসে প্রেসিডেন্টের ইলেকশনটা হয়, ঠিক আছে। আচ্ছা, তো যেই ইলেকট্রাল কলেজ প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করে তারা হচ্ছে দ্য ইলেক্টেড মেম্বার্স অফ বোথ দ্য হাউসেস অফ দ্য পার্লামেন্ট, ঠিক আছে। রাজ্যসভার যে ইলেক্টেড মেম্বার্সরা থাকে এবং লোকসভার যে ইলেক্টেড মেম্বার্সরা থাকে তারা পার্টিসিপেট করে। আবার স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ অফ দ্য স্টেট, ঠিক আছে, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিজের যে ইলেক্টেড মেম্বার্সরা থাকে, ইলেক্টেড মেম্বার্সরা তারা পার্টিসিপেট করে। অ্যান্ড দ্য ইলেক্টেড মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ অফ ইউনিয়ন টেরিটরিজ অফ দিল্লি, জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড পন্ডিচেরি। দেখো, দিল্লি, জম্মু অ্যান্ড কাশ্মীর এবং পুডুচেরি এই ইউনিয়ন টেরিটরিগুলোর মধ্যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি থাকে। তো তাদের যে ইলেক্টেড মেম্বার্সরা থাকে তারা প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করতে পারে, ঠিক আছে। তো আমরা কারা কারা দেখলাম? elected members of the parliament, elected members of the state legislative assemblies and elected members of the legislative assemblies of union territories, ঠিক আছে। সবগুলো ইউনিয়ন টেরিটরিতে কিন্তু লেজিসলেটিভ অ্যাসেম্বলি নেই, বাট দিল্লিতে, জম্মু কাশ্মীরে এবং পন্ডিচেরিতে অ্যাসেম্বলি আছে, ঠিক আছে। আর্টিকেল 55 কী বলে? যে কী করে ইলেকশনটা হয় বা কী করে কোন কিসের বেসিসে ইলেকশনটা হয়।
According to Article 55, the number of votes which each elected members of the Legislative Assembly of each state and the Parliament is entitled to cast at such election is determined in the following manner. ইলেকশনে প্রেসিডেন্টের ইলেকশনে এমএলএর ভোটের একটা ভ্যালু হয়, এমপির ভোটের একটা ভ্যালু হয়, ঠিক আছে। এই ভ্যালুগুলো কীরকম হয় বা কী করে ডিটারমাইন করা হয়, এটার জন্য দুটো ফর্মুলা দেওয়া আছে, যে ভ্যালু অফ দ্য ভোট অফ অ্যান এমএলএ অ্যান্ড ভ্যালু অফ দ্য ভোট অফ অ্যান এমপি, ঠিক আছে। তো দেখো, টোটাল পপুলেশন অফ এ স্টেট, এটা হচ্ছে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির কথা। একটা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির মধ্যে একজন এমএলএ থাকে, তো একজন এমএলএর যে ভোটের যে ভ্যালুটা হবে সেটা ডিটারমাইন করবে এই ফর্মুলাটা, ঠিক আছে। তো কী করে বার করবো আমরা, টোটাল পপুলেশন অফ স্টেট ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ইলেক্টেড মেম্বার্স ইন দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইন্টু 1/1000, ঠিক আছে। আমি একটা এক্সাম্পল হিসাবে ত্রিপুরার এক্সাম্পলটা তুলে ধরি। লাইক ত্রিপুরাতে আমি ধরি 42 lakhs পিপল আছে, ত্রিপুরাতে 42 lakhs পিপল আছে, 42 lakhs 1 2 3 4 5, ঠিক আছে, 42 lakhs পিপল আছে। তো আমি ডিভাইড করব 42 lakhs পিপলকে ডিভাইড করব টোটাল নাম্বার অফ সিট ইন দ্য অ্যাসেম্বলি, ঠিক আছে। তো কটা আছে সিট আছে আমাদের, 60টা সিট ইন্টু 1/1000, ঠিক আছে। তো দেখো এখানে আমি তিনটা জিরো কাটলাম, এখানে একটা জিরো কাটলাম, তো আনসারটা আসছে কত, 6 দিয়ে 420 কাটলে কত আসছে, 6 7 42 0 70, ঠিক আছে। দেখো তো ত্রিপুরার ক্ষেত্রে একজন এমএলএর ভোটের যে ভ্যালু, একজন এমএলএর ভোটের ভ্যালু হচ্ছে কত, 70, ঠিক আছে, 70। কিন্তু ইউপিতে এই নাম্বারটা হয় 700, ঠিক আছে। তো দেখো একজন এমএলএর ভোটের ভ্যালু, প্রেসিডেন্সিয়াল ইলেকশনে একজন এমএলএর ভোটের ভ্যালু দুটো স্টেটে ডিফার করছে, ঠিক আছে। যেটা ত্রিপুরাতে অনলি 70, ইউপিতে সেটা পৌঁছে যাচ্ছে 700-এ, ঠিক আছে। ওইখানে একজন এমএলএর ভোটের ভ্যালু অনেকটাই বেশি, বিকজ এই যে নাম্বারগুলো ডিপেন্ড করছে পপুলেশনের উপরে। তো ইউপির পপুলেশন কিন্তু ত্রিপুরা থেকে অনেক বেশি, ঠিক আছে। তো আশা করি বোঝা গেছে, অসুবিধা নেই। দেখো নেক্সটটা হচ্ছে ভ্যালু অফ দ্য ভোট অফ অ্যান এমপি। একজন এমপির ভোটের ভ্যালু আমরা কী করে বার করবো, টোটাল ভ্যালুজ অফ ভোটস অফ অল এমএলএস অফ অল দ্য স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, অ্যান্ড যতগুলো ইউনিয়ন টেরিটরিজের মধ্যে এবং স্টেটসের মধ্যে সবগুলো মিলিয়ে সব এমএলএদের ভোটকে যদি আমি সাম আপ করি, যে নাম্বারটা আসবে সেই নাম্বারটাকে আমি ডিভাইড করব কি দিয়ে, টোটাল নাম্বার অফ ইলেক্টেড মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট, ঠিক আছে। তো টোটাল নাম্বারসটা কত হয় দেখো, লোকসভাতে সিট থাকে, ইলেক্টেড সিট থাকে কটা, 543, অ্যান্ড রাজ্যসভাতে থাকে কটা, 238টা ইলেক্টেড সিটস, ঠিক আছে। এগুলো কিন্তু ইলেক্টেড সিটস, নাম্বার অফ ইলেক্টেড সিটস, ঠিক আছে। তো এই দুটো নাম্বারকে অ্যাড করে যে নাম্বারটা আসবে প্লাস যে নাম্বারটা আসবে সেই নাম্বারটা দিয়ে ডিভাইড করতে লাগবে টোটাল ভ্যালু অফ ভোটস অফ অল এমএলএস অফ অল দ্য স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, ঠিক আছে। আশা করি বুঝতে অসুবিধা নেই। তারপর দেখো, দ্য প্রেসিডেন্টস ইলেকশন ইজ হেল্ড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য সিস্টেম অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ দ্য সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, হ্যাঁ, অ্যান্ড দ্য ভোটিং ইজ ডান বাই সিক্রেট ব্যালট। দেখো proportional representation by means of single transferable vote, proportional representation by means of single able vote। কথাটার অর্থ কি, কথাটার অর্থ হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে রিপ্রেজেন্টেশনটা কীরকম হয়, দেখো একজন এমএলএর ভোট ডিফারেন্ট স্টেটে ডিফার করছে,
যদিও এমপির ভোটগুলো কিন্তু সেমই হয়, ঠিক আছে, কিন্তু একজন এমএলএর ভোট কিন্তু ডিফারেন্ট স্টেটে ডিফারেন্ট হয়। তো এটা কেন হচ্ছে, এটা ডিপেন্ড করছে পপুলেশনের উপরে, ঠিক আছে, পপুলেশন এর উপরে ডিপেন্ড করছে। যেখানে পপুলেশন বেশি সেখানে এমএলএর ভোটের ভ্যালুও বেশি হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, মানে একজন এমএলএ যার আন্ডারে কম লোক আছে তার ভোটের ভ্যালু কম হয়, এবং যার আন্ডারে লোক বেশি আছে সেখানে ভোটের ভ্যালুও বেশি হয়। সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট কথার অর্থ হচ্ছে একটা ব্যালট পেপারের মাধ্যমে ভোটিংটা হয়, ঠিক আছে, ব্যালট পেপারের মাধ্যমে ভোটিংটা হয়। দেখো আমি এখানে একটা এক্সাম্পল আমি তোমাদের দিয়ে বোঝাচ্ছি। কথার কথা, যদি 100 জন ভোটার্স থাকে, 100 জন ভোটার্সের মধ্যে এ একটা ক্যান্ডিডেট, বি একটা ক্যান্ডিডেট, সি একটা ক্যান্ডিডেট, ঠিক আছে। তো 100 ভোটার্সের মধ্যে দেখা গেছে যে এ পেল 40টা ভোট, বি পেল 40টা ভোট এবং সি পেল 20টা ভোট, ঠিক আছে। তো এই দুজনের মধ্যে টাই হয়ে গেছে, ঠিক আছে। এবার ট্রান্সফারেবল ভোট কেন বলা হয়েছে, যে সি এর ভোটগুলো কিন্তু ট্রান্সফার হয়ে যাবে এ এবং বি এর মধ্যে। যেহেতু এ আর বি ফার্স্ট 2 পজিশনের মধ্যে আছে, তো সি এর ভোটগুলো ট্রান্সফার হয়ে যাবে এ এবং বি এর মধ্যে। কি করে হয় দেখো, সি এর যে ভোটগুলো, আচ্ছা এটাকে একটা জিনিস বলে রাখি, যে ব্যালট পেপারের মধ্যে এরকম একটা পজিশন থাকে, যে তারপরে থাকে নাম, সেকেন্ড পজিশন, একটা পজিশন থাকে নাম থাকে, একটা পজিশন থাকে নাম থাকে। তো যেহেতু এখানে 3 জন ভোটার, তো 3টা পজিশন থাকবে, নাম থাকবে। এবার যারা ভোটার তাদের কি করতে হয়, প্রেফারেন্স অনুযায়ী নামের পাশে 1 2 3 এভাবে লিখতে হয়, 1 2 3 নামের পাশে এইভাবে লিখতে লাগে, ঠিক আছে। এবার যদি কেউ মনে করে যে আমার এই পোস্টটা আমি একে ভোট দিতে চাই, হাইয়েস্ট ভোট, তো আমি এর পাশে 1 লিখবো, এর পাশে 2 লিখবো, এর পাশে 3 লিখবো, যার যেরকম ইচ্ছে সেরকম করতে পারে। এবার দেখা গেছে যে পিসি, আচ্ছা এবার দেখি, যেহেতু সি এর 20টা ভোট পেল, এর কথার অর্থ হচ্ছে যে এই পজিশনে সবসময় সি থাকবে, ঠিক আছে। তো দেখো সেকেন্ড পজিশনে ধরলাম এ, থার্ড পজিশনে এখানে ধরলাম বি, এখানে সেকেন্ড পজিশনে ধরলাম বি, থার্ড পজিশনে ধরলাম এ, এইখানে সেকেন্ড পজিশনে আছে ধরলাম এ এবং থার্ড পজিশনে আছে বি। তো দেখো এইটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেকেন্ড পজিশনে এ আছে, তার মানে হচ্ছে এই ভোটটা চলে যাবে এ এর দিকে। এইখানে সেকেন্ড পজিশনে বি আছে, মানে এর ভোটটা চলে যাবে বি এর দিকে, ঠিক আছে। এইখানে আবার এর যে ভোটটা, সেকেন্ড পজিশনে কে আছে, এ আছে, তার মানে এর ভোটটাও চলে যাবে কিন্তু এ এর দিকে, ঠিক আছে। এর মানে হচ্ছে ভোটটা ওয়েস্টেজ হচ্ছে না, যে ভোটটা সি এর জন্য ওয়েস্টেজ হচ্ছে না, বাট এই ভোটগুলো ট্রান্সফার হয়ে যাচ্ছে এ এবং বি এর মধ্যে। আফটার কাউন্টিং ডিসাইড হচ্ছে যে এ এবং বি এর মধ্যে কে হতে পারে। এমনও হতে পারে যে ফার্স্ট কাউন্টিংয়ে এ পেলো 50 এবং বি পেলো 40 এবং সি পেলো 10, ঠিক আছে। এ 40টা পেয়ে গেল, তার ফার্স্ট কাউন্টিংয়ের পরে এ 50টা পেয়ে গেল, তার মানে এই নয় যে সে জিতে গেছে। এমনও হতে পারে যে সি এর যে 10টা ভোট পেয়েছে, সি এর 10টা ভোটই বি এর নামে ট্রান্সফার হয়ে গেল। তো দেখা যাবে তখন এ 50টা বি 50টা হয়ে গেল, তখন অন্যরকম একটা উপায়ে তখন ইলেকশনটা হয়, ঠিক আছে। তো আশা করি এই কনসেপ্টটা যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট জিনিসটা বোঝা গেছে, অসুবিধা নেই আর। আর্টিকেল 56 কি বলছে, আর্টিকেল 56 বলছে টার্ম অফ প্রেসিডেন্টস অফিস, প্রেসিডেন্ট কতদিন অফিসে থাকে, দ্য প্রেসিডেন্ট শ্যাল হোল্ড অফিস ফর 5 ইয়ার্স ইন জেনারেল, ঠিক আছে, 5 বছরের জন্য প্রেসিডেন্ট অফিসে থাকে। আর্টিকেল 57 কি বলছে, ইট টেলস অ্যাবাউট দ্য এলিজিবিলিটি ফর রি-ইলেকশন অফ প্রেসিডেন্টের রি-ইলেকশনের জন্য
যে প্রভিশনগুলো সেগুলো মেনশন করা আছে আর্টিকেল 57-এ। এ ক্যান্ডিডেট কন্টেস্ট ইলেকশন এনি নাম্বার অফ টাইম, একজন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট সে এনি নাম্বার অফ টাইম ইলেকশনে কন্টেস্ট করতে পারে। আর্টিকেল 58 বলছে কোয়ালিফিকেশনস ফর ইলেকশন অ্যাজ প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট হতে গেলে কী কী কোয়ালিফিকেশন প্রয়োজন এগুলো মেনশন করা আছে আর্টিকেল 58-এ। ঠিক আছে, হি শুড বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, ঠিক আছে, অবশ্যই ইন্ডিয়ার সিটিজেন হতে হবে, তার এইজ 35 হতে হবে, হ্যাঁ, সে লোকসভার মেম্বার হওয়ার জন্য কোয়ালিফাইড হতে হবে, যেন সে চাইলে লোকসভার ইলেকশনও লড়তে পারে। ইট শুড নট হোল্ড এনি অফিস অর অফ প্রফিট আন্ডার দ্য ইউনিয়ন গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট, ইউনিয়ন গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের আন্ডারে কোনো রকম অফিস যেন সে দখল করে না থাকে। দেখো তারপর হচ্ছে আর্টিকেল 59 বলছে দেয়ার আর সাম কন্ডিশনস মেনশনড ইন দ্য আর্টিকেল 59 কন্ডিশনস অফ প্রেসিডেন্টস অফিস, কিছু কিছু কন্ডিশন আছে যেগুলো কনসিডার করতে হয়। হি শুড নট বি এ মেম্বার অফ আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট অর এ হাউস অফ দ্য স্টেট লেজিসলেচার, পার্লামেন্টের কোনো হাউসের মেম্বার সে হতে পারবে না বা স্টেট লেজিসলেচারের কোনো হাউসের সে মেম্বার হতে পারবে না। হি শুড নট হোল্ড এনি আদার অফিস অফ প্রফিট, কোনো রকম অফিস প্রফিট অফিস মানে যেখান থেকে তার কিছু ইনকাম হচ্ছে সেই অফিসের সাথে জড়িত হতে পারবে না। হি ইজ এন্টাইটেল উইদাউট পেমেন্ট অফ রেন্ট টু ইউজ হিজ অফিস অফিসিয়াল রেসিডেন্স, হ্যাঁ, তাকে যে রাষ্ট্রপতি ভবন আছে সেই রাষ্ট্রপতি ভবন উইদাউট রেন্টে তাকে অফার করা হয়। হি ইজ এন্টাইটেলড টু সাচ এমুলমেন্টস অ্যালাউন্সেস অ্যান্ড প্রিভিলেজেস অ্যাজ মে বি ডিটারমাইন্ড বাই দ্য পার্লামেন্ট, তার যে এমুলমেন্টস থাকে বা অ্যালাউন্সেস থাকে বা যা স্যালারি পাবে সে প্রেসিডেন্ট সেটা কে ডিটারমাইন করে, পার্লামেন্ট ডিটারমাইন করে। হিজ এমুলমেন্টস অ্যান্ড অ্যালাউন্সেস ক্যান নট বি ডিমিনিশড ডিউরিং হিজ টার্ম অফ অফিস, তার অফিস চলাকালীন তার যে স্যালারি সেটাকে কখনো বাড়তে তো পারে বাট সেটাকে কখনো কমানো যাবে না। ঠিক আছে, আর্টিকেল 60 oaths and affirmation by the president, ঠিক আছে, the oath of the office to the president is administered by the chief justice of India, important point, chief justice of India আর সামনে প্রেসিডেন্ট ওথ নেয়, ঠিক আছে, শপথ গ্রহণ করে। and in his absence the senior most judge of the supreme court, এবং যদি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্রেজেন্ট না থাকে তো সুপ্রিম কোর্টের যে সিনিয়র মোস্ট জাজ থাকবে সেই জাজের সামনে প্রেসিডেন্ট শপথ গ্রহণ করবে। এরপর দেখছি আমরা রিমুভাল অফ প্রেসিডেন্ট, প্রেসিডেন্টকে কীভাবে উপায়ে সরানো যায়। প্রেসিডেন্ট মে রিজাইন বাই রাইটিং টু দ্য ভাইস প্রেসিডেন্ট, হ্যাঁ, প্রেসিডেন্ট চাইলে সে রিজাইন করতে পারে ভাইস প্রেসিডেন্টের কাছে রেজিগনেশন লেটার দিয়ে। প্রেসিডেন্ট মে ফর ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন, যদি কোনো রকমভাবে সে কনস্টিটিউশনকে অসম্মান করে বা ভায়োলেট করে তো ওই ক্ষেত্রে একটা প্রসিডিওর হয়, নাম হচ্ছে ইমপিচমেন্ট। ইমপিচমেন্টের মাধ্যমে প্রেসিডেন্টকে সরানো যায়। আর্টিকেল 61-এ মেনশন করা আছে অ্যাবাউট দ্য ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট। ইন কেস অফ ভ্যাকেন্সি কজড বাই রেজিগনেশন, ডেথ অর ইমপিচমেন্ট, হ্যাঁ, নিউ প্রেসিডেন্ট শুড বি ইলেক্টেড উইদিন 6 months, ঠিক আছে। যদি প্রেসিডেন্টের অফিসটা ভ্যাকেন্ট হয়ে যায়, মানে দ্যার ইজ আ ভ্যাকেন্সি ক্রিয়েট হয়, তো ডিউ টু কি রেজিগনেশন, ডেথ অর ইমপিচমেন্ট, হ্যাঁ, তাহলে নতুন প্রেসিডেন্টের ইলেকশন করে নতুন প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করতে হবে উইদিন 6 months, ঠিক আছে। ইন দ্য অ্যাবভ কেস দ্য ভাইস প্রেসিডেন্ট অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাক্টিং প্রেসিডেন্ট, যদি প্রেসিডেন্ট না থাকে, যে কোনো কারণে যদি প্রেসিডেন্ট তার অফিসে না থাকে, তাহলে সেই দায়িত্বটা কে পালন করে, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। ভাইস প্রেসিডেন্ট ইন্ডিয়া অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে কাজ করে, ঠিক আছে। তো ওই সময় চলাকালীন হি রিসিভস দ্য স্যালারি অ্যান্ড ফ্যাসিলিটিস অফ দ্য প্রেসিডেন্সিয়াল পোস্ট, তো প্রেসিডেন্ট যেরকমভাবে যেই সুবিধাগুলো পায় বা প্রেসিডেন্ট যেরকম স্যালারি পায় সেই রকম স্যালারি বা সুযোগ সুবিধা সব কিছুই কিন্তু ভাইস প্রেসিডেন্ট পাবে, ঠিক আছে। যদি ভাইস প্রেসিডেন্টও না থাকে, ওই সময় কে প্রেসিডেন্ট হিসেবে কাজ করবে বা অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কাজ করবে, সে হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ঠিক আছে, অফ সুপ্রিম কোর্ট। তারপর দেখো আর্টিকেল 61-এ মেনশন করা আছে কী করে ইমপিচমেন্ট প্রসিডিউরটা শুরু হয়। ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট ক্যান বি রিমুভড ফ্রম অফিস বাই এ প্রসেস অফ ইমপিচমেন্ট ফর ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন, ঠিক আছে। তো প্রেসিডেন্টকে রিমুভ করা হয় একটা ইমপিচমেন্ট প্রসিডিউরের মাধ্যমে, যে প্রসিডিউরটা
এনি হাউস অফ দ্য পার্লামেন্ট, হ্যাঁ, যেটা ইনিশিয়েট হতে পারে ফ্রম এনি হাউস অফ দ্য পার্লামেন্ট, সেটা লোকসভা থেকেও হতে পারে আবার রাজ্যসভাও হতে পারে। তো কীরকমভাবে হয়, দিস চার্জেস শুড বি সাইন বাই 1/4 মেম্বার, 1/4 মেম্বারটা মনে রাখতে লাগবে, 1/4 মেম্বার অফ দ্য হাউস, যে হাউসটা প্রেসিডেন্টকে সরানোর কথা বলবে বা ইমপিচমেন্টের কথা বলবে তার 1/4 মেম্বার্স সাইন করতে লাগবে। অ্যান্ড এ 14-day নোটিস শুড বি গিভেন টু দ্য প্রেসিডেন্ট, এবং প্রেসিডেন্টকে 14 দিনের জন্য একটা নোটিস পিরিয়ড দেওয়া হয় যে ইউ আর গোয়িং টু বি ইমপিচড। দ্য প্রেসিডেন্ট ক্যান ডিফেন্ড হিমসেলফ বাই টেকিং সার্ভিস অফ দ্য অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেলের হেল্প নিতে পারে। অ্যাটর্নি জেনারেল হচ্ছে হাইয়েস্ট ল অফিসার ইন ইন্ডিয়া, ঠিক আছে, বা আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো প্রেসিডেন্ট কী করতে পারে, অ্যাটর্নি জেনারেলের সাহায্য নিতে পারে অথবা যে কোনো লয়ারের সাহায্য নিতে পারে অফ হিজ চয়েস, ঠিক আছে। তো আমরা দেখলাম এখানে আর্টিকেল 52 থেকে আপ টু আর্টিকেল 61 পর্যন্ত সবগুলো আর্টিকেল যেগুলো রিলেটেড টু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এরপরে এখানে একটা লিস্ট আছে, দেখো, ফার্স্ট প্রেসিডেন্ট ওয়াজ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। তো ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রেসিডেন্ট ছিলেন 1952 থেকে 1962 পর্যন্ত। তো 1962-তে উনি রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেন, ঠিক আছে। তারপর দেখো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 1962 থেকে 67 পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন। ডক্টর জাকির হোসেন, উনি তার অফিস চলাকালীন মারা গেছিলেন 1967 থেকে 1969, 2 বছরের জন্য তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। তো ডক্টর জাকির হোসেন মারা যাওয়ার পরে ভাইস প্রেসিডেন্ট ছিলেন ফারাহাগিরি ভেঙ্কটাগিরি, ভিভি গিরি, তখন অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে কাজ করেন। বাট ভিভি গিরিও কিন্তু রিজাইন করেছিলেন তার অফিস থেকে। তো ওই সময় মোহাম্মদ হিদায়াতুল্লাহ, হ্যাঁ, উনি ছিলেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তো দেখো, প্রেসিডেন্টও নেই, ভাইস প্রেসিডেন্টও নেই, তো চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে হয়েছিল 1869-এর কথা, ঠিক আছে। তো এরপর ইলেকশন হয়, ইলেকশনে ভিভি গিরি প্রেসিডেন্ট নিযুক্ত হন 1969 থেকে 1974 পর্যন্ত, ঠিক আছে। তারপর দেখো ফখরুদ্দিন আলী আহমেদ, হ্যাঁ, ফখরুদ্দিন আলী আহমেদ ফ্রম আসাম থেকে ছিলেন, ফ্রম নর্থ ইস্ট রিজিয়ন, ঠিক আছে, কোশ্চেন আসে পরীক্ষাতে। 1974 থেকে 1977 পর্যন্ত উনি প্রেসিডেন্ট ছিলেন। তো উনি মারা যান, উনিও কিন্তু ডাইড ইন অফিস, ঠিক আছে, মানে অফিস চলাকালীন উনিও মারা যান। 3 বছর উনি ছিলেন প্রেসিডেন্ট। তো তারপরে বিডি জাট্টি, বসপ্পা ডানাপ্পা জাট্টি তখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন, উনি অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে কাজ করেন। তারপর নীলম সঞ্জীবা রেড্ডি তখন প্রেসিডেন্ট নিযুক্ত হন। হি ওয়াজ ইলেক্টেড আনঅপোজড, মানে তার অপোজিশনে কেউ ছিলেন না, সে একাই ছিলেন। তো তার অ্যাপয়েন্টমেন্ট এইভাবে হয়ে গেছিল। আপ টু 82 পর্যন্ত উনি প্রেসিডেন্ট ছিলেন। তারপর প্রেসিডেন্ট হলেন জ্ঞানী জয়েল সিং 82 থেকে 87 পর্যন্ত, রামাস্বামী ভেঙ্কটরমন 87 থেকে 92 পর্যন্ত, শঙ্কর দয়াল শর্মা 92 থেকে 97 পর্যন্ত, KR নারায়ণন 97 থেকে 2002 পর্যন্ত, অ্যান্ড ডক্টর এপিজে আব্দুল কালাম 2002 থেকে 2007 পর্যন্ত, শ্রীমতী প্রতিভা দেবী সিং পাটিল 2007 থেকে 2012 পর্যন্ত। শি ওয়াজ দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট। এরপর আসছেন প্রণব মুখার্জি 2012 থেকে 2017 পর্যন্ত। তারপর রামনাথ কোবিন্দ 2017 থেকে 2022 পর্যন্ত। তারপর আসেন শ্রীমতী দ্রৌপদী মুর্মু, উনি 22 থেকে 27 পর্যন্ত প্রেসিডেন্ট থাকবেন। তারপরে উনি চাইলে আবারও কন্টেস্ট করতে পারেন, বাট ইন্ডিয়াতে দেখা যাচ্ছে যে ফার্স্ট ডক্টর রাজেন্দ্র প্রসাদের পরে এটা আর হয়ে ওঠেনি, সবাই একবারের জন্য প্রেসিডেন্ট হয়েছিল। তো ডক্টর দ্রৌপদী মুর্মু কিন্তু এখনও পর্যন্ত প্রেসিডেন্ট আছেন। অনলি প্রেসিডেন্ট, এখন আমরা কথা বলছি 2024-এ। আচ্ছা, অনলি প্রেসিডেন্ট টু এনজয় মোর দেন ওয়ান টার্ম ওয়াজ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। এখানে কয়েকটা বুলেট পয়েন্ট দেওয়া আছে যেগুলো প্রেসিডেন্টের ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া আছে। জাকির হোসেন অ্যান্ড ফখরুদ্দিন আলী আহমেদ ডাইড ইন অফিস। তো দুজন প্রেসিডেন্ট আমরা দেখতে পেলাম যারা ডাইড ইন অফিস, মানে অফিস চলাকালীন মারা গেছিলেন। ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া টু অ্যাক্ট এস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ মোহাম্মদ হিদায়াতুল্লাহ ইন দ্য ইয়ার 1969, ঠিক আছে।
অনলি ইন্ডিপেন্ডেন্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ভারাহাগিরি ভেঙ্কটাগিরি। আচ্ছা, ভারাহাগিরি ভেঙ্কটাগিরি বা ভিভি গিরি ছিলেন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট প্রেসিডেন্ট, হি ওয়াজ নট ফ্রম এনি পার্টি অফ ইন্ডিয়া। ফখরুদ্দিন আলী আহমেদ ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফ্রম নর্থ ইস্ট রিজিয়ন। নীলম সঞ্জীবা রেড্ডি ওয়াজ দ্য অনলি প্রেসিডেন্ট ইলেক্টেড আনঅপোজড। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে যে কোন প্রেসিডেন্ট আনঅপোজড ইলেক্ট হয়েছিল, কোন প্রেসিডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ইলেক্ট হয়েছিল। ঠিক আছে, শ্রীমতী দ্রৌপদী মুর্মু ইজ দ্য ইয়াঙ্গেস্ট প্রেসিডেন্ট সোফার। এখনও পর্যন্ত শ্রীমতী দ্রৌপদী মুর্মু কিন্তু ইয়াঙ্গেস্ট প্রেসিডেন্ট। ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফ্রম এ ট্রাইবাল কমিউনিটি হচ্ছে শ্রীমতী দ্রৌপদী মুর্মু। ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ শ্রীমতী প্রতিভা দেবী সিং পাটিল। হ্যাঁ, তো সেকেন্ড ওমেন কে হচ্ছে শ্রীমতী দ্রৌপদী মুর্মু। আচ্ছা, এরপর আমরা দেখব যে কিছু ডেজিগনেশনস তাদের ওথস কার সামনে করা হয় এবং তাদের রেজিগনেশন কাকে দেওয়া হয়। প্রেসিডেন্ট শপথ গ্রহণ করে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে এবং রেজিগনেশন দিতে চাইলে কার কাছে দেয়? ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে। ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ওথস বা শপথ গ্রহণ করে প্রেসিডেন্টের সামনে এবং রেজিগনেশনও প্রেসিডেন্টকেই দেয়। গভর্নর চিফ জাস্টিস অফ হাইকোর্ট, ঠিক আছে, চিফ জাস্টিস অফ হাইকোর্টের সামনে শপথ গ্রহণ করে এবং সে রেজিগনেশন দিতে চাইলে প্রেসিডেন্টকে দিয়ে, বিকজ হি ইজ এন মেম্বার অফ প্রেসিডেন্টস, হি ইজ এন এজেন্ট অফ প্রেসিডেন্ট, আমরা বলতে পারি এজেন্ট। পিএম ওথ গ্রহণ করে বা শপথ গ্রহণ করে কার সামনে? প্রেসিডেন্টের সামনে, এবং রেজিগনেশন দিতে চাইলে সে প্রেসিডেন্টের সামনেই দেয়। স্পিকার অফ দ্য লোকসভা, হ্যাঁ, নো প্রসিডিওর ফর ওথ সোয়ারিং। ওথ সোয়ারিংয়ের জন্য তার কোনো প্রভিশন নেই, বাট সে রেজিগনেশন কার কাছে দিতে পারে? ডেপুটি স্পিকারের সামনে। তো এখন আমরা দেখব পাওয়ারস অ্যান্ড ফাংশনস অফ দ্য প্রেসিডেন্ট, যে প্রেসিডেন্টের হাতে কী কী ধরনের পাওয়ার থাকে এবং ফাংশনস কী কী পালন করতে হয় বা কী কী কাজ করতে হয় দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে। অল এক্সিকিউটিভ, প্রথম আমরা দেখব এক্সিকিউটিভ পাওয়ার্স। ঠিক আছে, এক্সিকিউটিভ কী কী পাওয়ার্স থাকে? এক্সিকিউটিভ পাওয়ার্স হচ্ছে কোনো লজ ইমপ্লিমেন্ট করা বা কাউকে অ্যাপয়েন্ট করা, এই ধরনের কাজগুলো। তো অল এক্সিকিউটিভ অ্যাকশনস অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর ফর্মালি টেকেন ইন হিজ নেম। তো যে কোনো ধরনের এক্সিকিউটিভ ফাংশন বা লজ বা যেগুলো থাকে সেগুলো প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে, ঠিক আছে, বা প্রেসিডেন্ট ইমপ্লিমেন্ট করে, বা উইথ হিজ স্যাংশন সেটা ইমপ্লিমেন্ট হয়। অ্যাকর্ডিং টু আর্টিকেল 75 হি অ্যাপয়েন্টস দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। আর্টিকেল 75 অনুযায়ী সে প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট করে, মানে প্রাইম মিনিস্টার, এবং আর্টিকেল 75 অনুযায়ী সে প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট করে টু হিজ অফিস। ঠিক আছে, ইলেকশন জেতার পর প্রাইম মিনিস্টার কে হবে সেটা ডিসিশন হয়ে যায়। ঠিক আছে, তো ডিসিশন হওয়ার পরে প্রেসিডেন্টের কাজ কী থাকে? তাকে অফিসিয়ালি অ্যাপয়েন্ট করা। আর্টিকেল 77 উইথ কনসেন্ট অফ দ্য প্রাইম মিনিস্টার হি অ্যাপয়েন্টস দ্য আদার মিনিস্টার্স। ঠিক আছে, তো আর্টিকেল 77 অনুযায়ী প্রাইম মিনিস্টারের কনসেন্ট নিয়ে বা প্রাইম মিনিস্টারের সাজেশন অনুযায়ী সে আদার মিনিস্টার্সদের অ্যাপয়েন্ট করে। হি অ্যাপয়েন্টস দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, উনি অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়াকে নিয়োগ করেন। দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, দ্য চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড দ্য ইলেকশন কমিশনার্স, the chairman and members of the Union Public Service Commission, the governors of the states, the chairman and members of the Finance Commission, administrators of the Union Territories and so on. ঠিক আছে, তো এই যে ডেজিগনেশন বা অফিসিয়ালস যারা আছেন তাদেরকে কে নিয়োগ করেন? আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। হি ক্যান সিক এনি ইনফরমেশন রিলেটিং টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যাফেয়ার্স অফ দ্য ইউনিয়ন। ঠিক আছে, ইউনিয়নের অ্যাফেয়ার্সের অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে, ইউনিয়নের যে কোনো রকমের কাজের জন্য যে অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে সেটার ব্যাপারে ইনফরমেশন সে চাইলেই জানতে পারে। ঠিক আছে, জানার অধিকার তার কাছে আছে। প্রপোজালস ফর লেজিসলেশন ফ্রম দ্য প্রাইম মিনিস্টার, এবং প্রাইম মিনিস্টার কোন কোন লেজিসলেশনগুলো প্রপোজালগুলো পার্লামেন্টে রাখবেন সেগুলো জানার অধিকার আছে প্রেসিডেন্টের আগে থেকেই। হি ক্যান অ্যাপয়েন্ট এ কমিশন টু ইনভেস্টিগেট ইনটু দ্য কন্ডিশনস অফ এসসিজ, এসটিজ অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। ঠিক আছে, সে চাইলে কমিশন অ্যাপয়েন্ট করতে পারে এসসিদের জন্য, এসটিদের জন্য এবং অন্য কোনো ব্যাকওয়ার্ড ক্লাস যদি থাকে সেই ব্যাকওয়ার্ড ক্লাসদের জন্য সে চাইলেই কমিশন অ্যাপয়েন্ট করতে পারে। ঠিক আছে, বা অফিস অ্যাপয়েন্ট করতে পারে ফর দেয়ার ওয়েলফেয়ার।
হি ক্যান অ্যাপয়েন্ট অ্যান ইন্টারস্টেট কাউন্সিল টু প্রমোট ইন্টারস্টেট অ্যান্ড ইন্টারস্টেট কোঅপারেশন। ঠিক আছে, সে একটা ইন্টারস্টেট কাউন্সিল তৈরি করতে পারে এবং অথবা একটা ইন্টারস্টেট কোঅপারেশন তৈরি করতে পারে টু প্রমোট সেন্টার স্টেট অ্যান্ড ইন্টারস্টেট রিলেশনস। হি ডিরেক্টলি অ্যাডমিনিস্ট্রেটস অ্যান্ড ইউটিজ থ্রু অ্যাডমিনিস্ট্রেটর্স। তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাডমিনিস্ট্রেটরসদের মাধ্যমে ইউটির পরিচালনা করেন। ঠিক আছে, তো কিছু কিছু ইউটি আছে যেগুলোর মধ্যে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি থাকে না, তো এগুলোর দায়িত্ব থাকে প্রেসিডেন্টের উপরে। হি অ্যাডমিনিস্ট্রার্স দোজ ডিউটিস উইথ দ্য হেল্প অফ অ্যাডমিনিস্ট্রেটর্স। হি ক্যান ডিক্লেয়ার এনি এরিয়া অ্যাজ শিডিউলড এরিয়া। ঠিক আছে, যে কোনো এরিয়া যদি প্রেসিডেন্ট মনে করেন যে ওই এরিয়াটা একটা শিডিউলড এরিয়া হওয়া উচিত, তো সেই পাওয়ারটা প্রেসিডেন্টের হাতে থাকে টু ডিক্লেয়ার এনি এরিয়া শিডিউলড এরিয়া অথবা ট্রাইবাল এরিয়া। ঠিক আছে, দেখো তারপর আসছি আমরা তার লেজিসলেটিভ পাওয়ারে। ঠিক আছে, তা কী কী ধরনের লেজিসলেটিভ পাওয়ার সে এনজয় করে, এটা হচ্ছে দ্য প্রেসিডেন্ট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য পার্লামেন্ট। ঠিক আছে, প্রেসিডেন্ট একটা পার্লামেন্টের ইন্টিগ্রাল পার্ট। ঠিক আছে, তো আমাদের যদি কোশ্চেনও আসে যে পার্লামেন্টের কয়টা অর্গান থাকে, তো পার্লামেন্টের অর্গান থাকে কয়টা, 3টে অর্গান থাকে। ঠিক আছে, তো এরা কি প্রেসিডেন্ট, লোকসভা অ্যান্ড রাজ্যসভা। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে প্রেসিডেন্ট ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ দ্য পার্লামেন্টারি সিস্টেম of India. He can summon or prorogue the parliament and dissolve the Lok Sabha, Article 85. সে চাইলে পার্লামেন্টের কোনো মিটিং সে সামন করতে পারে অথবা চাইলে সে পার্লামেন্টকে ডিসমিস করতে পারে বা ডিজলভও করতে পারে, এটা আর্টিকেল 85-এ মেনশন করা আছে। হি ক্যান সামন এ জয়েন্ট সিটিং, সে আর্টিকেল 108 অনুযায়ী একটা জয়েন্ট সিটিং সামন করতে পারে, মানে লোকসভা, রাজ্যসভা অ্যান্ড লোকসভা একসাথে হয়ে কাজ করবে, একসাথে একটা মিটিং করবে, তো সেই জয়েন্ট সিটিংটা সে সামন করতে পারে অ্যাকর্ডিং টু আর্টিকেল 108। ঠিক আছে, ইম্পর্টেন্ট যতগুলো পয়েন্ট এখানে হাইলাইট করা আছে বা বোল্ড লেটারে দেওয়া আছে, সেই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। সেই পয়েন্টগুলো খুব খুব ইম্পর্টেন্ট প্রিলিমসের পার্সপেক্টিভে এবং মেন্সের পার্সপেক্টিভেও। ঠিক আছে, তো ওই যে জয়েন্ট সিটিংটা হবে, সেই জয়েন্ট সিটিংয়ের প্রিসাইডিং অফিসার কে হবে, সে হবে স্পিকার অফ দ্য লোকসভার স্পিকার, সেই জয়েন্ট সিটিংয়ের প্রিসাইডিং অফিসার হবে। এবং যদি লোকসভার স্পিকার না থাকে তাহলে ডেপুটি স্পিকার অফ লোকসভা, আর যদি ডেপুটি স্পিকার অফ লোকসভাও না থাকে তাহলে ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা এই দায়িত্বটা পালন করবে। ডেপুটি চেয়ারম্যান, নট চেয়ারম্যান। ঠিক আছে, রাজ্যসভার যে চেয়ারম্যান হয়, সে হয় ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো রাজ্যসভার চেয়ারম্যান এই দায়িত্বটা পালন করেন না, এই দায়িত্বটা কে পালন করেন ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা পালন করেন, যদি স্পিকার এবং ডেপুটি স্পিকার অফ লোকসভা দুজনেই অ্যাবসেন্ট থাকেন। He can address the parliament and at the commencement of the first session after each general election and the first session of each year. ঠিক আছে, তো প্রেসিডেন্ট প্রত্যেকটা জেনারেল ইলেকশনের পরে যে ফার্স্ট সেশনটা হয়, সেই ফার্স্ট সেশনটাকে অ্যাড্রেস করেন এবং এভরি ইয়ার, প্রত্যেক বছর 3টে সেশন হয়, তো এভরি ইয়ার একটা সেশন, মানে ফার্স্ট সেশনটা সেটা প্রেসিডেন্ট অ্যাড্রেস করে। ঠিক আছে, বা প্রেসিডেন্ট থেকে অ্যাড্রেস করে। হি ক্যান সেন্ড মেসেজ টু দ্য হাউস অফ দ্য পার্লামেন্ট ওয়েদার উইথ রেসপেক্ট টু এ বিল পেন্ডিং ইন দ্য পার্লামেন্ট অর আদারওয়াইজ। যদি কোনো রকম বিল পার্লামেন্টে আটকে যায় বা সেটা পাস করার জন্য সে পার্লামেন্টকে মেসেজ করতে পারে। হি ক্যান অ্যাপয়েন্ট এনি মেম্বার অফ দ্য লোকসভা to preside over its presence when the office of both the speaker and deputy speaker fall vacant. ঠিক আছে, যদি লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকার যদি সে না থাকে বা ভ্যাকেন্ট হয় সিটটা, তো সে কী করে, লোকসভা থেকে একজন মেম্বারকে ওই পোস্টের মধ্যে বসাতে পারে। কে? দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্ট এনি মেম্বার অফ দ্য লোকসভা। ঠিক আছে, লোকসভার যে কোনো মেম্বারকে সে নমিনেট করতে পারে যে ইউ অ্যাক্ট অ্যাজ দ্য স্পিকার ফর টাইম বিং।
Similarly, he can also appoint any member of the Rajya Sabha to preside over its proceedings when the offices of both the chairman and deputy chairman fall vacant. ঠিক আছে। তো রাজ্যসভার মধ্যেও যদি চেয়ারম্যানের পোস্টটা খালি থাকে কোনো কারণে বা ডেপুটি চেয়ারম্যান না থাকে, তো ওই পোস্টের জন্য সে রাজ্যসভা থেকে যে কোনো একজনকে নমিনেট করতে পারে যে ইউ নাও ওয়ার্ক অ্যাজ দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভা। He nominates 12 members of the Rajya Sabha from among persons having special knowledge or practical experience. ঠিক আছে, সে প্রেসিডেন্ট কী করে 12 জন মেম্বারকে নমিনেট করে, ঠিক আছে, 12 জন মেম্বারকে নমিনেট করে যাদের স্পেশাল নলেজ আছে যে কোনো একটা পার্টিকুলার ফিল্ডে বা তার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে পার্টিকুলার একটা ফিল্ডে, ঠিক আছে। তো এরকম 12 জন মেম্বারকে সে নমিনেট করতে পারে। ইম্পর্টেন্ট পরীক্ষাতে কিন্তু প্রায়ই আসে। দ্য প্রেসিডেন্ট ইজ এম্পাওয়ার্ড টু নমিনেট নট মোর দেন 2 অ্যাংলো ইন্ডিয়ান মেম্বার্স টু দ্য লোকসভা ইফ দ্যাট কমিউনিটি ইজ নট অ্যাডিকুয়েটলি রিপ্রেজেন্টেড। ঠিক আছে, অ্যাংলো ইন্ডিয়ান মেম্বারদের জন্য দুজনকে সে লোকসভাতে ডমিনেট করতে পারে প্রেসিডেন্ট। বাট এই যে প্রভিশনটা আছে আর্টিকেল 33(1) মেনশন করা ছিল, তো এই প্রভিশনটা এখন রিপিল করে দেওয়া হয়েছে যে অ্যাংলো ইন্ডিয়ানদের রিপ্রেজেন্টেশনের জন্য প্রয়োজন নেই। হি ডিসাইডস অন কোশ্চেন সো অ্যাজ টু ডিসকোয়ালিফিকেশন অফ মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট। ঠিক আছে, কোনো মেম্বারকে যদি ডিসকোয়ালিফাই করতে হয় তো কোন কোন গ্রাউন্ডে ডিসকোয়ালিফাই করা যায় বা গ্রাউন্ডটা সঠিক কিনা সেটা প্রেসিডেন্ট ডিসাইড করেন। ঠিক আছে, ইন কনসালটেশন উইথ দ্য ইলেকশন কমিশন। His prior recommendation or permission is needed to introduce certain types of bill in the parliament. কিছু কিছু বিল তার প্রায়র রিকমেন্ডেশন বা পারমিশনের প্রয়োজন হয় পার্লামেন্টে ইন্ট্রোডিউস করার আগে। ঠিক আছে, ফর এক্সাম্পল এ বিল ইনভলভিং এক্সপেন্ডিচার ফ্রম দ্য কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে কোনো খরচা যদি প্রয়োজন পড়ে তো এটা আগের থেকে প্রেসিডেন্টকে জানাতে হবে। অ্যান্ড এ বিল ফর দ্য অল্টারেশন অফ বাউন্ডারিজ, যদি কোনো স্টেটের বাউন্ডারি অল্টার করতে হয় বা নতুন কোনো স্টেট ক্রিয়েশন করতে হয়, তো এই ধরনের কেসগুলোতে প্রেসিডেন্টের প্রায়র পারমিশন প্রয়োজন হয়। When a bill is sent to the president after it has been passed by the parliament, he can give his assent, withhold his assent or return the bill for reconsideration of the parliament. যদি তার কাছে কোনো বিল পার্লামেন্টের থেকে কোনো বিল পাস হওয়ার পরে প্রেসিডেন্টের কাছে পাঠানো হয়, তো সে 3টা কাজ করতে পারে। সে তার অ্যাসেন্ট দিতে পারে যে ঠিক আছে আমি আমার স্বাক্ষর দিয়ে দিচ্ছি। সে চাইলে উইথহোল্ড করতে পারে, মানে সে চাইলে কোনো অ্যাকশান নাও নিতে পারে, অথবা সে চাইলে বিলটাকে রিটার্ন করে দিতে পারে পার্লামেন্টের কাছে যে ইউ প্লিজ রিকনসিডার দ্য বিল অ্যান্ড রিসেন্ট ইট অ্যাগেন। However, if the bill is passed again by the parliament, যদি ওই বিলটা পার্লামেন্টের দ্বারা আবার পাসড হয় তখন কিন্তু সে ওই বিলটাকে তার অ্যাসেন্ট দিতেই লাগে। এটা উপরে সে কিন্তু আবার রিকনসিডারেশনের জন্য পাঠাতে পারে না। ঠিক আছে, ওই ক্ষেত্রে বিলটাকে কিন্তু সে অবশ্যই তাকে পাঠিয়ে দিতে হয়। When a bill is passed by the state legislature, যখন একটা বিল স্টেট লেজিসলেচার দ্বারা পাস করা হয় এবং সেটাকে গভর্নর কী করে প্রেসিডেন্টের অ্যাসেন্টের জন্য পাঠিয়ে দেয়, তো প্রেসিডেন্ট কিন্তু চাইলে একইভাবে পার্লামেন্টের মতো অ্যাসেন্ট দিতে পারে, উইথহোল্ড করতে পারে বা রিটার্ন করে দিতে পারে। ঠিক আছে, কিন্তু এখানে একটা ডিফারেন্স আছে পার্লামেন্টের সাথে। লাইক পার্লামেন্টে কিন্তু ওয়ান টাইম প্রেসিডেন্টের কাছে ক্ষমতাটা থাকে যে একবার সে রিকনসিডারেশনের জন্য পাঠাতে পারে। হ্যাঁ, এরপরে যদি সেটা আবার পাস হয়ে গভর্নমেন্টের প্রেসিডেন্টের কাছে আসে উইথ অর উইদাউট অ্যামেন্ডমেন্ট, প্রেসিডেন্টে কিন্তু অ্যাসেন্টটা দিতে হয়। এটা প্রেসিডেন্টের অব্লিগেশন বা বাধ্য এই ক্ষেত্রে। কিন্তু স্টেট লেজিসলেচারের ক্ষেত্রে প্রেসিডেন্ট কিন্তু অ্যাসেন্ট না দিলেও পারে, সে কিন্তু রিপিটেডলি রিকনসিডারেশনের জন্য স্টেট লেজিসলেচারে পাঠাতে পারে। ঠিক আছে, আশা করি বুঝতে অসুবিধা নেই। এখানে দেখো দেওয়া আছে, ইট শুড বি নোটেড হেয়ার দ্যাট ইট ইজ নট obligatory ফর দ্য প্রেসিডেন্ট টু গিভ হিজ অ্যাসেন্ট ইভেন ইফ দ্য বিল ইজ অ্যাগেইন পাসড বাই দ্য স্টেট লেজিসলেচার অ্যান্ড সেন্ট অ্যাগেইন টু হিম ফর হিজ রিকনসিডারেশন। দেখো এখানে পার্লামেন্ট আর স্টেট লেজিসলেচারের ক্ষেত্রে একটা বিশেষ পার্থক্য আমরা দেখতে পাই। According to Article 123, he can promulgate ordinance when the parliament is not in session. যদি একটা ইলেকশনের পরে, জেনারেল ইলেকশনের পরে যখন নতুন কোনো
গভর্নমেন্ট ফর্ম হচ্ছে না, ওই সময়ে কিন্তু প্রেসিডেন্ট চাইলে একটা কিছু প্রয়োজনে, এমার্জেন্সি প্রয়োজনে কিছু একটা নোটিফিকেশন জারি করতে পারে বা একটা কিছু একটা ল সে নিজের থেকে তৈরি করতে পারে এবং সেটাকে অ্যাক্টিভ করতে পারে। ওই জিনিসটাকে এখানে অর্ডিন্যান্স বলা হয়, ঠিক আছে। বাট মাস্ট রিসিভ অ্যাপ্রুভাল অফ দ্য পার্লামেন্ট বোথ দ্য হাউসেস উইদিন 6 উইকস অফ রিঅ্যাসেম্বলি অফ দ্য পার্লামেন্ট, ঠিক আছে। কিন্তু 6 উইক্সের মধ্যে এই যে অর্ডিন্যান্সটাকে অবশ্যই বোথ হাউসেস অফ দ্য পার্লামেন্ট দ্বারা কিন্তু অ্যাপ্রুভ করিয়ে নিতে হয়, ঠিক আছে। রাজ্যসভা থেকেও অ্যাপ্রুভ করাতে হয়, আবার লোকসভা থেকেও অ্যাপ্রুভ করাতে হয়। তারপর দেখো, হি লেজ ডাউন দ্য রিপোর্টস অফ দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ইউপিএসসি, ফাইন্যান্স কমিশন। ইউপিএসসি বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ফাইন্যান্স কমিশন অ্যান্ড কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের যে রিপোর্ট থাকে সেটা পার্লামেন্টের সামনে কে পেশ করে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। হি ক্যান মেক রেগুলেশন ফর দ্য পিস, প্রোগ্রেস অ্যান্ড গুড গভর্নেন্স অফ ইউটিজ লাইক আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস, লাক্ষাদ্বীপ, দাদরা অ্যান্ড নগর হাভেলি, দমন অ্যান্ড দিউ। তো এই ইউনিয়ন টেরিটরিগুলোর ক্ষেত্রে পিস, প্রোগ্রেস এবং গুড গভর্নেন্সের জন্য সে কিছু রেগুলেশন তৈরি করতে পারে কে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। দেখো, ফিনান্সিয়াল পাওয়ার্স। দ্য ফিনান্সিয়াল পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ দ্য প্রেসিডেন্ট আর মানি বিলস ক্যান বি ইন্ট্রোডিউসড ইন দ্য পার্লামেন্ট অনলি উইথ হিজ প্রায়র রিকমেন্ডেশন। মানি বিলসগুলো অনলি যখন পার্লামেন্টে ইন্ট্রোডিউস করা হয় তখন তার আগে কিন্তু প্রেসিডেন্টের প্রায়র রিকমেন্ডেশন বা তার সাজেশন বা তার কাছে অবশ্যই মানি বিলটা প্রেজেন্ট করতে হয়। হি কজেস টু বি লেড বিফোর দ্য পার্লামেন্ট দ্য অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা ইউনিয়ন বাজেট, ঠিক আছে। আমাদের কনস্টিটিউশনের মধ্যে ইউনিয়ন বাজেট বলে কোনো কিছুই মেনশন করা নেই, কি মেনশন করা আছে, ইউনিয়ন অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ঠিক আছে। তো ইন ফ্রন্ট অফ দ্য প্রেসিডেন্ট অ্যানুয়াল ফিনান্সিয়াল বাজেট স্টেটমেন্টটাকে পার্লামেন্টে প্রেজেন্ট করা হয়, ঠিক আছে। নো ডিমান্ড ফর এ গ্র্যান্ট ক্যান বি মেড অ্যাকসেপ্ট অন হিজ রিকমেন্ডেশন। তার রিকমেন্ডেশন ছাড়া কোনোরকম কোনো গ্র্যান্ট দেওয়া হয় না, কোনোরকম কোনো কিছু দান করা বা তার প্রায়র রিকমেন্ডেশন প্রয়োজন হয় এতে। হি ক্যান মেক অ্যাডভান্সেস আউট অফ দ্য কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া টু মিট এনি আনফোরসিন এক্সপেন্ডিচার। হঠাৎ করে প্রয়োজনে যদি খরচা করতে হয় তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কী করে, কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া থেকে কিছু খরচা করতে পারে। লাইক কোনো একটা স্টেটে ভূমিকম্প হয়ে গেল বা ফ্লাড হয়ে গেল, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, তো ওইগুলোর জন্য সে পার্লামেন্টের জন্য ওয়েট না করে সে কী করে ওইখান থেকে একটা খরচা করতে পারে, পরে সেটা পার্লামেন্টকে জানাতে পারে। অ্যাকর্ডিং টু আর্টিকেল 280 হি কনস্টিটিউটস এ ফাইন্যান্স কমিশন আফটার এভরি 5 years, ঠিক আছে। আর্টিকেল 280 অনুযায়ী সে কী করে একটা ফাইন্যান্স কমিশন গঠন করে প্রত্যেক 5 বছর পরে পরে। তারপর দেখো, জুডিশিয়াল পাওয়ার্স। দ্য জুডিশিয়াল পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ দ্য প্রেসিডেন্ট আর হি অ্যাপয়েন্টস দ্য চিফ জাস্টিস অ্যান্ড জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট, ঠিক আছে। হি ক্যান সিক অ্যাডভাইস ফ্রম সুপ্রিম কোর্ট অন এনি কোশ্চেন অফ ল অর ফ্যাক্ট, ঠিক আছে। সে প্রয়োজনে সুপ্রিম কোর্ট থেকে যে কোনো রকমের অ্যাডভাইস নিতে পারে, এটা তার অধিকার আছে। সে চাইলে ওই অ্যাডভাইসটাকে সে কার্যকরী করতে পারে, আবার নাও করতে পারে। এরপর দেখো, পার্ডনিং পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট, ঠিক আছে। প্রেসিডেন্টের হাতে কিছু কিছু ক্ষমতা থাকে যে সে পার্ডন করতে পারে, রিপ্রাইভস, রেসপাইটস, রেমিটস অ্যান্ড কমিউটস, এই টার্মগুলো আমরা এখনই শিখব। তো এইগুলোর মাধ্যমে সে চাইলে কোনো কনভিক্টেড পার্সনের শাস্তি মুকুব করতে পারে অথবা শাস্তিটাকে কমিয়ে দিতে পারে, ঠিক আছে। এই ক্ষমতাটা প্রেসিডেন্টের হাতে থাকে। আর্টিকেল 72-তে মেনশন করা আছে পার্ডনিং পাওয়ার্স। দেখো, the pardoning powers of the president are not unlimited and are subject to certain limitations and guidelines. The president usually acts on the advice of the council of minister. তো এই ক্ষেত্রে কী হয়, কী করে প্রেসিডেন্ট কাউন্সিল অফ মিনিস্টার্সদের হেল্প নেয় এবং তারা যদি মনে করে কোনো একজন কনভিক্টেড পার্সনের শাস্তিটাকে কমিয়ে দেওয়া উচিত বা মুকুব করে দেওয়া উচিত, সে অনুযায়ী প্রেসিডেন্ট কিন্তু কাজ করে। আচ্ছা, এবার আমরা দেখি যে পার্ডনিং পাওয়ারটা কত রকমের হয়, ঠিক আছে। 5 রকমের হয় আমরা দেখলাম। তো পার্ডন কথার অর্থ হচ্ছে কমপ্লিট ফরগিভনেস, ঠিক আছে, একদম
মানে ক্ষমা করে দেওয়া বা তার শাস্তিটাকে পুরোপুরি মকুব করে দেওয়া, ঠিক আছে। তো যখন সুপ্রিম কোর্ট যখন একজন ক্রিমিনালের এগেনস্টে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে কোনো একটা পানিশমেন্ট হয়, তখন সে কী করতে পারে, সে প্রেসিডেন্টের কাছে অ্যাপিল করতে পারে যে আমার শাস্তিটাকে কমিয়ে দেওয়া হোক বা পানিশমেন্টটাকে মকুব করে দেওয়া হোক বা কমিয়ে দেওয়া হোক। তো প্রেসিডেন্ট তখন কি করে, সে কাউন্সিল অফ মিনিস্টারের সাথে আলোচনা করে তখন কাউন্সিল অফ মিনিস্টার কী করে, সে যেই স্টেটের লোক সেই স্টেটের লেজিসলেচারের সাথে আলোচনা করে। তো এই প্রসেসের মাধ্যমে কিন্তু যদি তারা মনে করে যে তার যে পানিশমেন্টটা সেটা একটা ভুলক্রমে হয়েছে অথবা যে কোনো কারণে তার কিছু ভালো কাজও ছিল, হ্যাঁ, ওই ক্ষেত্রে তার শাস্তিটাকে কম করে দেওয়া হোক, তো সেই কাজটা কিন্তু প্রেসিডেন্ট করতে পারে। কমিউটেশন, চেঞ্জিং ওয়ান ফর্ম অফ পানিশমেন্ট টু আনাদার লেস সিভিয়ার ফর্ম, ঠিক আছে। তো এর ক্ষেত্রে কী হয়, কমিউটেশন কাকে বলে? কমিউটেশনটা হচ্ছে কথার কথা যদি একটা ডেথ সেন্টেন্স হয় বা ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছে, ফাঁসির সাজা দেওয়া হয়েছে, তো ফাঁসির পানিশমেন্ট থেকে তাকে হয়তো লাইফ ইমপ্রিজনমেন্টে কনভার্ট করে দিতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে কমিউটেশন, ঠিক আছে। চেঞ্জিং ওয়ান ফর্ম অফ পানিশমেন্ট টু আনাদার লেস, ঠিক আছে। ওই ডেথ বা তার ফর্মটাকেই, শাস্তির ফর্মটাকেই চেঞ্জ করে দেয়, ঠিক আছে। ওইখানে পানিশমেন্টটা ছিল ফাঁসির পানিশমেন্ট, বাট তাকে টোটালি অন্য একটা কম শাস্তি তাকে দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর দেখো রিমিশন ইনভলভস রিডিউসিং দ্য পিরিয়ড অফ দ্য সেন্টেন্স উইদাউট চেঞ্জিং ইটস ক্যারেক্টার, ঠিক আছে। রিমিশন কথার অর্থ হচ্ছে যে তার ক্যারেক্টারটা চেঞ্জ হবে না। তার যদি 15 বছর শাস্তি হওয়ার কথা ছিল, তাকে কমিয়ে 10 বছর করা হবে বা 7 বছর করা হবে, মানে তার শাস্তিটা একই রকম শাস্তি হবে, কিন্তু সময়টাকে আমি কমিয়ে দিলাম বা একটু সহজ করে দিলাম তার জন্য। তারপর দেখো রেসপাইট কথার অর্থ হচ্ছে রিডাকশন ইন দ্য ডিগ্রি অফ পানিশমেন্ট, ঠিক আছে। পানিশমেন্টটাকে কমিয়ে দেওয়া, এটা অনেকটা কমিউটেশনের মতোই, কিন্তু এখানে কিছু স্পেশাল ফ্যাক্ট কনসিডার করা হয়, লাইক প্রেগনেন্সি অফ ওমেন, ফিজিক্যাল ডিসেবিলিটি অফ এ কনভিক্ট, ঠিক আছে। এই জিনিসগুলো মাথায় রেখে তার শাস্তিটাকে হয়তো কমিয়ে দেওয়া হয়। রিপ্রাইভ ইনভলভস দ্য পোস্টপোনমেন্ট অর স্টে অফ দ্য এক্সিকিউশন অফ এ সেন্টেন্স, ঠিক আছে। রিপ্রাইভ কথার অর্থ হচ্ছে তার পানিশমেন্টটাকে একটু হোল্ড করে দেওয়া হয় বা ডিলে করা হয়, ঠিক আছে, ফর এ টেম্পোরারি পিরিয়ড, অল্প কয়েকদিনের জন্য তার পানিশমেন্টটাকে একটু পোস্টপোনও করা যায়, ঠিক আছে। দিস মে বি ডান টু অ্যালাউ দ্য কনভিক্টেড পারসন মোর টাইম টু অ্যাপিল দ্য সেন্টেন্স ফর দ্য হিউম্যানিটেরিয়ান রিজনস, ঠিক আছে। মানবিক খাতিরে তার ডেথ সেন্টেন্সটাকে হয়তো পিছিয়ে দেওয়া হতে পারে উইথ দ্য হেল্প অফ রিপ্রাইভ। আচ্ছা, এরপর আমরা দেখবো কিছু ডিপ্লোম্যাটিক পাওয়ার্স থাকে। Diplomatic powers of the government of the president. The international treaties and agreements are negotiated and concluded on behalf of the president, ঠিক আছে। ইন্টারন্যাশনাল ট্রিটিস বা এগ্রিমেন্ট যেগুলো থাকে সেগুলো নেগোশিয়েট করা হয় এবং সেগুলো স্বাক্ষর করার ব্যাপারে কার হাত থাকে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার হাত থাকে। তারপর দেখবো আমরা মিলিটারি পাওয়ার্স। সুপ্রিম কমান্ডার অফ দ্য ডিফেন্স ফোর্স অফ ইন্ডিয়া, ঠিক আছে। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ দ্য ডিফেন্স ফোর্স অফ ইন্ডিয়া। হি অ্যাপয়েন্টস দ্য চিফ অফ দ্য আর্মি, দ্য নেভি অ্যান্ড দ্য এয়ারফোর্স, ঠিক আছে। সবগুলো ক্ষেত্রেই যে চিফরা থাকে তাদের কে নিয়োগ করেন বা কে অ্যাপয়েন্ট করেন? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তারপর দেখবো আমরা ইমার্জেন্সি পাওয়ার্স। প্রয়োজনে আমরা প্রেসিডেন্ট কী করতে পারে? 3 ধরনের ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারে: ন্যাশনাল ইমার্জেন্সি, প্রেসিডেন্টস রুল অ্যান্ড ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, হ্যাঁ, ঠিক আছে। ওয়ার বা এক্সটার্নাল অ্যাগ্রেশন বা যে কোনো রকমের ইন্টারনাল যদি কোনো রকম ডিস্টারবেন্স তৈরি হয়, তখন পুরো ইন্ডিয়াতে যদি ব্যাপারটা থাকে, তখন ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়, ঠিক আছে। কোনো একটা স্টেটের ভেতরে যদি কোনো রকম সমস্যা থাকে, তখন সেটাকে প্রেসিডেন্ট রুল বলে, সেটা আর্টিকেল 356 এবং 365 মেনশন করা আছে। যদি কোনো রকম ফিনান্সিয়াল ক্রাইসিস তৈরি হয় ইন্ডিয়াতে, হ্যাঁ, তখন ফিনান্সিয়াল ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়। ওই ক্ষেত্রে এমপ্লয়িদের স্যালারি কমিয়ে দেওয়া হয় বা ফর সাম টাইম বন্ধ করে দেওয়া হতে পারে। তো এই জিনিসগুলো
এমার্জেন্সির আন্ডারে আসে। তো এগুলো ডিক্লেয়ার করার ক্ষমতা কার কাছে থাকে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার হাতে। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখব ভিটো পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট। এ বিল passed by the parliament can become an act only if it receives the assent of the president। ঠিক আছে, দেখো 3 ধরনের ভিটো আমরা আগে আলোচনা করেছিলাম। অ্যাবসলিউট ভিটো, হ্যাঁ, এটা কি বলে? পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট টু উইথহোল্ড হিজ অ্যাসেন্ট টু বিল পাসড বাই দ্য পার্লামেন্ট। ঠিক আছে, এটা কি বলে? প্রেসিডেন্ট চাইলে কোনো একটা বিলকে সে উইথহোল্ড করে রেখে দিতে পারে, তার নিজের কাছে রেখে দিতে পারে। দ্য বিল দেন এন্ডস অ্যান্ড ডাজ নট বিকাম অ্যান অ্যাক্ট। ঠিক আছে, তো প্রেসিডেন্টের পারমিশন না পাওয়ার কারণে বিলটা তখন নষ্ট হয়ে যায় এবং এটা অ্যাক্টে পরিণত হয় না। এটা প্রাইভেট মেম্বার বিলসের ক্ষেত্রে এরকম হতে পারে, আবার গভর্নমেন্ট বিলসের ক্ষেত্রে এমন হতে পারে হয় দ্য ক্যাবিনেট রিজাইন্স, হতে পারে বিলটাকে সাবমিট করে বা প্রেসিডেন্টের কাছে দেওয়ার পরে ক্যাবিনেট রিজাইন করলো। তো এই ধরনের ক্ষেত্রে অ্যাবসলিউট ভিটো অ্যাপ্লাই করতে পারে প্রেসিডেন্ট। ঠিক আছে, তারপর দেখো সাসপেন্সিভ ভিটো। দ্য প্রেসিডেন্ট এক্সারসাইজেস দিস ভিটো হোয়েন হি রিটার্নস এ বিল ফর রিকনসিডারেশন অফ দ্য পার্লামেন্ট। ঠিক আছে, তখন সাসপেন্সিভ ভিটোর কথার অর্থ হচ্ছে সে রিকনসিডারেশনের জন্য বা অ্যামেন্ডমেন্টের জন্য সে পার্লামেন্টকে অ্যাপ্রোচ করে যে তুমি এটাকে রিকনসিডার করো বা এর মধ্যে প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্টস নিয়ে আসো। ঠিক আছে, এটা হচ্ছে সাসপেন্সিভ ভিটো। আর পকেট ভিটো কি বলে? পকেট ভিটো হচ্ছে দ্য প্রেসিডেন্ট নাইদার রেটিফাইস নর রিজেক্টস নর রিটার্নস দ্য বিল বাট সিম্পলি কিপস দ্য বিল পেন্ডিং ফর এন ইনডেফিনিট পিরিয়ড। তো এমনও হতে পারে যে প্রেসিডেন্ট কোনো একটা বিলকে সে নিজের কাছে রেখে দিয়েছে, সে সেটাকে রেটিফাইও করার কথা বলেনি, সে সেটাকে রিটার্নও করেনি, শুধু তার নিজের কাছে রেখে দিয়েছে ফর এন ইনডিফিনিট পিরিয়ড। মানে এমনও হতে পারে যে সে আফটার সাম টাইম এটার উপর এটা নিয়ে আলোচনা করবে বা এটার স্যাংশন করবে। ঠিক আছে, এটাকে আমরা পকেট ভিটো বলছি। আচ্ছা, এছাড়া প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কিছু ডিসক্রিশনারি পাওয়ার থাকে, যেগুলো হচ্ছে the president can act on his discretion under the following situations: appointment of prime minister when no party has a clear majority। কোনো পার্টির যদি কোনো ক্লিয়ার মেজরিটি না থাকে ইন দ্য লোকসভা, তখন সে যাকে যোগ্য মনে করবে সেকে প্রাইম মিনিস্টার নিয়োগ করতে পারে। ডিসমিসাল অফ কাউন্সিল অফ মিনিস্টার্স। ঠিক আছে, কাউন্সিল অফ মিনিস্টার্সের ডিসমিসাল, হ্যাঁ, যদি তারা লোকসভাতে তাদের কনফিডেন্স গেইন করতে না পারে বা কনফিডেন্স যদি লুজ করে। ঠিক আছে, ডিজলিউশন অফ দ্য লোকসভাকেই ডিজলিউট করে দিতে পারে ইফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার হ্যাজ লস্ট ইটস মেজরিটি। ঠিক আছে, এরপর আমরা দেখব ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। হ্যাঁ, আর্টিকেল 63-তে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপারে মেনশন করা আছে। ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে বলা হয় দ্য সেকেন্ড হাইয়েস্ট অফিস ইন দ্য কান্ট্রি। ঠিক আছে, হি ইজ দ্য সেকেন্ড পারসন অ্যাকর্ডিং টু দ্য লিস্ট অফ প্রেসিডেন্টস। ইলেকশনের ব্যাপারে বলা হয়েছে যে প্রেসিডেন্টের যেমন ইলেকশনের মধ্যে ইলেক্টেড মেম্বার্স অফ পার্লামেন্ট, ইলেক্টেড মেম্বার্স অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি যে নিউটিস থাকে, এইখানে শুধুই ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে শুধুই থাকবে কে? মেম্বার্স অফ বোথ হাউসেস অফ দ্য পার্লামেন্ট, বোথ ইলেক্টেড অ্যান্ড নমিনেটেড। এখানে কিন্তু খালি ইলেক্টেড না, নমিনেটেড মেম্বার্সরাও কিন্তু ইলেকটোরাল কলেজের মধ্যে থাকে বা তারাও কিন্তু ভোটিংয়ের মধ্যে পার্টিসিপেট করে। ঠিক আছে, the vice president elections like that of the president's election is held in accordance with the system of proportional representation by means of single transferable vote। ঠিক আছে, এটা আমরা আলোচনা করেছি আগে যে কীভাবে এটা হয়। আচ্ছা, কোয়ালিফিকেশন। ভাইস প্রেসিডেন্টের ইলেকশনের জন্য কোয়ালিফাই করতে হলে ইউ শুড বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, কমপ্লিটেড 35 years of age, কোয়ালিফাইড ফর ইলেকশন অ্যাজ এ মেম্বার অফ দ্য রাজ্যসভা। প্রেসিডেন্টের ক্ষেত্রে যেমন এটা পয়েন্টটা ছিল কোয়ালিফাইড ফর ইলেকশন অ্যাজ এ মেম্বার অফ লোকসভা, এখানে হচ্ছে হি শুড বি কোয়ালিফাইড ফর ইলেকশন অ্যাজ এ মেম্বার অফ রাজ্যসভা, তাকে রাজ্যসভার মেম্বারশিপের জন্য যোগ্য হতে হবে। হি শুড নট হোল্ড এনি অফিস অফ প্রফিট আন্ডার দ্য ইউনিয়ন গভর্নমেন্ট। ঠিক আছে, তো একই রকমভাবে আছে, শুধু এই জায়গাটা একটু ডিফারেন্ট আছে। ওথস অ্যান্ড অ্যাফার্মেশন। তো ভাইস প্রেসিডেন্টের সামনে শপথ গ্রহণ করে। ঠিক আছে, টার্মস অফ অফিস, তার প্রেসিডেন্টের অফিসটা হচ্ছে 5 বছরের জন্য, প্রেসিডেন্টের মতোই 5 বছরের জন্য ভাইস প্রেসিডেন্টের অফিস থাকে। আচ্ছা,
রেজিগনেশনের ব্যাপারে সে কী করতে পারে, যদি তার অফিস ছাড়তে চায় প্রেসিডেন্টকে সে রেজিগনেশন লেটার দিতে পারে। অন দ্য ভ্যাকেন্সি অফ দ্য পোস্ট অফ দ্য ভাইস প্রেসিডেন্ট ওয়েদার দ্য ডেথ রেজিগনেশন আদারওয়াইজ দ্য ডেপুটি চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা টেক্স চার্জেস। ঠিক আছে, তো ভাইস প্রেসিডেন্ট কিন্তু থাকে রাজ্যসভার চেয়ারম্যান থাকে। তো যদি ভাইস প্রেসিডেন্ট কোনো কারণে রিজাইন করে তাহলে রাজ্যসভার একজন ডেপুটি চেয়ারম্যান থাকে, সে চেয়ারম্যান হিসাবে অ্যাক্টিং চেয়ারম্যান হিসাবে কিন্তু কাজ করে। পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ দ্য ভাইস প্রেসিডেন্ট, হি ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা। এক্স অফিসিও চেয়ারম্যান হওয়ার কথার অর্থ হচ্ছে যেই ইন্ডিয়াতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করবে সেই রাজ্যসভাতে চেয়ারম্যান হিসাবে কাজ করবে। ঠিক আছে, এর জন্য আলাদা করে কোনো নিয়োগের প্রয়োজন নেই। ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নিযুক্ত হওয়া মানেই হচ্ছে হি ইজ দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভা। এখানে অন্যরকম কোনো অপশানই নেই যে অন্য কেউ ইলেক্ট করবে, অন্য কাউকে নমিনেট করবে। ঠিক আছে, তো এক্স অফিসিও চেয়ারম্যান কথার অর্থ হচ্ছে এটাই। হি অ্যাক্টস অ্যাজ প্রেসিডেন্ট when a vacancy occurs in the office of the president due to his resignation, removal, death or otherwise. যদি প্রেসিডেন্ট রিজাইন করে, রিমুভ হয় যে কোনো কারণে, বা ডেথ হয়, তো ওই ক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করে ফর এ ম্যাক্সিমাম পিরিয়ড অফ 6 months। ম্যাক্সিমাম পিরিয়ড অফ 6 months সে প্রেসিডেন্ট হিসেবে কাজ করতে পারে, উইদিন হুইচ এ নিউ প্রেসিডেন্ট হ্যাজ টু বি ইলেক্টেড। ঠিক আছে, while acting as president or discharging the function of president, যখন ভাইস প্রেসিডেন্টের হিসাবে কাজ করে বা অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে কাজ করে, তখন সে কিন্তু যে সকল সুবিধা প্রেসিডেন্ট পায় বা যেই স্যালারিটা প্রেসিডেন্ট পায় তার মতোই কিন্তু সে সুযোগ সুবিধা এবং ভাইস প্রেসিডেন্ট সুযোগ সুবিধা এবং ফ্যাসিলিটিস পায়। ঠিক আছে, বা অ্যালাউন্সেস পায়। ইফ দ্য অফিসেস অফ প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট ফল ভ্যাকেন্ট, যদি ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট দুটো পোস্টই যদি খালি থাকে, ওই ক্ষেত্রে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্রেসিডেন্ট হিসাবে কাজ করে, অথবা চিফ জাস্টিসও যদি না থাকে, দ্য সিনিয়র মোস্ট জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট অ্যাক্টস অ্যাজ দ্য প্রেসিডেন্ট। ঠিক আছে, তো এই জিনিসগুলোর উপরে কিন্তু এমসিকিউ ফর্ম হয়, তো ভালো করে এই টপিকগুলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। For the first time during 15-day visit of Dr. Rajendra Prasad to the Soviet Union in June 1960, the then Vice President Dr. Radhakrishnan acted as the President. ঠিক আছে, for the first time in 1969, when the President Dr. Zakir Hussain died, VV Giri resigned, the Chief Justice Mohammad Hidayatullah acted as President. ঠিক আছে, তো এই টপিকগুলো আমরা আগেও দেখেছি। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। টিল দেন স্টে টিউনড উইথ TCS Mantra। जय हिंद, जय भारत।